একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার ছুটিটা আরও বেড়ে গেল, তাই না? আসলে এই নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার যে একটা আনন্দ, একটা মজা, কলেজে যাওয়ার যে সারা জীবনের যে একটা মধুরময় স্মৃতি, সেটা তোমাদের জন্য আসলে একটু ব্যতিক্রম হয়ে গেল আর কি। যে অন্য সব যে স্টুডেন্টরা যে মজা পেয়েছে একাদশের, সেটা তোমাদের জন্য আসলে একটু হয়ে থাকলো, স্মৃতি হয়ে থাকলো অন্যভাবে। যে পৃথিবীর এই দুর্যোগময় মুহূর্তেও তোমাদের স্মৃতিটাও একটু দুর্যোগময় হয়ে রইল আর কি। তো যাই হোক, তো সবাই আসলে আমরা সুস্থ থাকি, আমরা নিরাপদে থাকি, এটাই মনে করি যে পরবর্তীতে যাতে আমাদেরও এরকম দুর্যোগ কাটানোর একটা দুঃসহ স্মৃতি, আসলে দুঃসহই বলা যায় কিছু কিছু ক্ষেত্রে, এই জন্য যে এত দীর্ঘ সময় ঘরে বসে থাকা, এটা মনে হয় কর্মমুখী মানুষের জন্য, বা আমরা পেশাগত যে দায়িত্ব পালন করছি মানে শিক্ষার্থী সহ, কারণ ছাত্রছাত্রীদের পেশা তো আসলে, শিক্ষার্থীদের পেশা হচ্ছে ছাত্র, আমাদের পেশা হচ্ছে চাকরি। তো আমরা যার যার পেশা আসলে মানে সঠিকভাবে বা যথাযথভাবে যে করতে পারছি তা কিন্তু না, এই জন্য আসলে অনেকটা দুর্বিষহ জীবনী। নিয়মিত যে সময়ে ঘুম থেকে ওঠা, নিয়মিত যে কর্মে যাওয়া, সেই কর্ম কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য কিন্তু একটু বিঘ্ন হয়ে গেল। তো এই বিঘ্নতার মধ্যে দিয়ে তোমরা যে ভিডিও দেখছো, কিংবা আমরা অনলাইনে ক্লাস করার চেষ্টা করছি, তোমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলছি, এগুলো হয়তো আরও প্রাণবন্ত হইতো যদি তোমাদেরকে কাছে পাওয়া যেত। তো যাই হোক, কাছে পাওয়ার আনন্দটা হয়তো আমরা পাবো, কিন্তু কতটুকু পাবো সেটাই হলো বিষয়। যে আসলে একাদশ ক্লাসটাই যদি মানে সংক্ষিপ্ত হয়ে আসে শেষ পর্যন্ত, কারণ বোঝা যাচ্ছে যে এই ছুটি দীর্ঘায়িত হয়ে গেল, কারণ এই বছর আর খুলছে না, এটা আমরা নিশ্চিত বলতে পারি। কারণ যখন 19 তারিখ পর্যন্ত ডিসেম্বরে আসবে, তখন দেখা যাবে যে শীতকালীন বন্ধ আবার শুরু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই ওই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে আর কি। তো যাই হোক, আমি প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম হিসাব বিজ্ঞানের। তো হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের আমি আজকে মূলত শুরু করব দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ তোমাদের গত লেকচারে বলেছি যে এটি আজকে শেষ করতে যাচ্ছি, এই কারণে আজকে দ্বিতীয় ভাগ থেকে শুরু করতে চাই। দ্বিতীয় ভাগটা নিশ্চয় তোমরা দেখেছো যে আসলে মূল কনসেপ্টগুলো কিন্তু আসলে তোমাদের সাথে আমি আলাপ করছি। যে এখানে কিছু কিছু যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য খুব জরুরি, যেগুলা না জানলেই না, সেই অংশগুলো কিন্তু আমি পড়াচ্ছি। আসলে ক্লাস করলে যেটা হইতো, এত বিস্তারিত মনে হয়, বিশেষ করে প্রথম অধ্যায় থেকে। অঙ্কের বেলায় হয়তো আমরা, যেহেতু আমাদের সিলেবাসগুলো তখন দ্রুত শেষ করার একটা তাগিদ থাকে, তোমাদের সামনে পরীক্ষা, আর প্রথম অধ্যায় থেকে থাকে হচ্ছে এমসিকিউগুলা। তো যাই হোক, তোমাদের উপর আমরা তখন দায়িত্বটা বেশি চাপাই দিই। আর এখন আসলে আমরা একটু সুযোগ পেয়েছি যে একটু ধীরে এবং ধীরে সুস্থে যেটাকে বলে আর কি। তো সামগ্রিকভাবে সেই চ্যাপ্টারের বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমরা আলাপ করছি। তো এই যে প্রথম অধ্যায়ে আমার মনে হয় দীর্ঘদিন আমি প্রথম অধ্যায়টা এইভাবে বহু বছর আমি মনে হয় পাঠদান করিনি প্রথম অধ্যায়টা। অন্যান্য অধ্যায়গুলো তো আসলে দেখবা যে তোমরা যখনই বইগুলো খুলবা, এই প্রথম অধ্যায়ের পরে দেখবা যে অন্যান্য অধ্যায়গুলো এবং পঞ্চম অধ্যায় ছাড়া, এই দুইটা চ্যাপ্টার ছাড়া বাকি সবগুলো কিন্তু তোমার অঙ্ক আছে। তো দুইটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল অংশগুলো মূলত পড়তে হয়, এই জন্য বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে দেওয়া। বিশেষ করে অন্য গ্রুপ থেকে যারা আসছো, মানবিক কিংবা বিজ্ঞান শাখা থেকে যারা তোমরা এই ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছ, তাদের জন্য এই খুঁটিনাটি বিষয়গুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। যে যারা তোমরা চিন্তা ভাবনা করো যে তোমাদের পরবর্তী জীবন আরও সুখময়, আরও কর্মময়, আরও মানে সমৃদ্ধশালী হবে, অর্থাৎ আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে তোমরা টিকবে কিংবা বিশ্ববিদ্যালয়ের পরে ভালো একটা কর্মক্ষেত্রে ঢুকবে, তাদের জন্য হিসাব বিজ্ঞানের প্রতিটি খুঁটিনাটি বিষয় কিন্তু খুবই জরুরি। কোনো বিষয়কেই, মানে আমরা শুধুমাত্র যে অঙ্ক করে গেছি, অঙ্কেতেই পারদর্শী হয়েছি, এইটা আমার মনে হয় যে বহু শিক্ষার্থী এখানে ভুলটা করে। এখানে তাদের বোঝার ভুল আছে যে অঙ্কে ভালো কিন্তু থিওরিটিক্যাল অংশ ভেরি ব্যাড। ফলে ভাইভাতে যখন যায় আমাদের শিক্ষার্থীরা, এই ভাইভাতে তো তোমাকে অঙ্ক জিজ্ঞেস করা হয় না। একাদশ দ্বাদশে হয়তো ভাইবা নাই, কিন্তু অনার্স শ্রেণীতেই যখন যাবা তখনই কিন্তু ভাইভাটা শুরু হয়ে যায়। তো সেইখানে জিজ্ঞেস করে কি, সেখানে তো এই একাদশ দ্বাদশের কিংবা বেসিক অ্যাকাউন্টিং বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের যে সমস্ত লেখাপড়াগুলো রয়েছে, সেগুলোর উপরেই মূলত কিন্তু প্রশ্ন করা হয়। অথচ আমাদের শিক্ষার্থীরা এই বিষয়ে
একদম অজ্ঞ থেকে যায়। অঙ্কই ভালো, থিওরিটিক্যাল অংশে ভেরি ব্যাড। তা আমি চাই না যে তোমরা যারা এই ভিডিও দেখছো, তোমরা যারা শুনছো আমার এই কথাগুলো, আমি মনে করি যে এই অঙ্কের পাশাপাশি থিওরিটিক্যাল অংশের উপরেও তোমরা বিস্তারিত জ্ঞান লাভ করবে। আমরা সংক্ষিপ্ত আকারে দিলেও তোমাদের উপরে যেহেতু আমরা অনেক ক্ষেত্রে দায়িত্ব চাপাই দিই যে তোমরা এইটুকু দেখে নিবা, এইটুকু দেখে নিবা, তো সেটা কিন্তু তোমরা দেখো। আর আমার কাছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয় সেটা কিন্তু আমি আলোচনা করি। তো তোমাদের এই খেয়াল আছে কিনা যে আমরা প্রথম অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করছিলাম। হ্যাঁ, এই যে হিসাব বিজ্ঞান পরিচিতির প্রথম অংশ একটা গেছে, আমরা আজকে দ্বিতীয় ভাগটা শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে লেনদেন। এর আগে এই অধ্যায়ের শুরুর যে লেকচারটা সেখানেও দেখবো যে 3টা ভাগে আমরা ভাগ করছিলাম, যে এর মধ্যে প্রথম ভাগটি পড়ানো শেষ হয়ে গেছে, আমরা আজকে দ্বিতীয় ভাগ শুরু করতে যাচ্ছি লেনদেন নিয়ে। প্রথমে আসি, লেনদেন বলার আগে আমাদের কিছু জিনিস বোঝার আছে, যে যেমন ধরো যারা তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো তারা হয়তো বিষয়গুলো জানো, যে বেসিক্যালি হিসাব বিজ্ঞান কাজ করে হচ্ছে লেনদেন নিয়ে। তো লেনদেনের আগে কিন্তু আরেকটা বিষয় থাকে, সেটি হচ্ছে যে ইভেন্ট বা ঘটনা। তো ঘটনা কাকে বলে আমাদের প্রথমেই কিন্তু জানতে হবে যে ঘটনা কাকে বলে। তো ঘটনা যদি আমরা জানতে চাই যে আসলে ঘটনা কি, আমাদের ধরো আমি যদি এইভাবে বলি যে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনে প্রতিনিয়ত যে সমস্ত ক্রিয়াকলাপ সংগঠিত হচ্ছে, এদের প্রত্যেকটিকেই আমরা এক একটি ঘটনা বলতে পারি। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা শেষে কিন্তু একটা কথা বলেছি, অর্থনৈতিক। কোথায় কোথায় বলেছি? ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক। এই সমস্ত এই যে প্রতিনিয়ত যে ক্রিয়াকলাপগুলো সংঘটিত হচ্ছে, সেগুলোকেই আমরা এই ঘটনা বলেছি। কিন্তু হিসাব বিজ্ঞান কিন্তু বেসিক্যালি এই ঘটনা বা ইভেন্টস নিয়ে কোনো কাজ করে না, শুধুমাত্র ঘটনা যেটা এই যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ঘটনা, এগুলো ঘটনা। কিন্তু যখনই আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে চলে যাচ্ছি, ওই অংশটা নিয়ে কিন্তু বেসিক্যালি তোমার এই অ্যাকাউন্টিং কাজ করে থাকে। অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটাকে আমরা বলছি এর মধ্যে, তো সেটি হতে পারে ব্যক্তিগত, হতে পারে ব্যবসায়িক, হতে পারে রাষ্ট্রীয়, হতে পারে সামাজিক, যেখানেই ঘটুক না কেন সেগুলাকে আমরা একটি দৃষ্টিভঙ্গিতে বা হিসাব বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে ওই অংশটুকুকে নিয়ে আমরা কাজ করি। তাহলে এই যে ঘটনা, ধরো সবই কিন্তু ঘটনা, যা ঘটছে, অর্থনৈতিক ক্রিয়াকলাপটাও কিন্তু একটি ঘটনা। আর অর্থনৈতিক বা বা এই টাকা পয়সার লেনদেন, এই সমস্ত বা টাকা পয়সার আদান প্রদান আমরা যা বলি, এইগুলোকে ব্যতীত অন্য ঘটনা কিন্তু আছে। যেমন ধরো প্রতিনিয়ত যদি বলি যে ধরো কলেজে যাচ্ছি, ভাত খাচ্ছি, নামাজ পড়লাম, এগুলো প্রত্যেকটাই ঘটনা। কিন্তু যদি বলি যে বাস ভাড়া ধামরাই পৌঁছানোর জন্য আমি 50 টাকা বাস ভাড়া ব্যয় করলাম, তখন এই যে যাতায়াত কিন্তু আমরা বলছি, তাই না? যে আমরা 50 টাকা, এই একটি ঘটনা যেটা ঘটলো যে আমাকে ধামরাই পৌঁছানোর জন্য 50 টাকা ব্যয় করতে হয়েছে। তো সেখানে এই 50 টাকাটাকে আমরা কিন্তু একটা অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু বলছি। তো তখনই এইটা নিয়ে হয়তো হিসাব বিজ্ঞান এখানেই কাজ করে, এখানেই হস্তক্ষেপ করে, এখানেই তার রূপ দেখায়। তাহলে এই যে আমি ঘর থেকে বের হয়ে গেলাম, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিংবা তুমি নামাজ পড়লে, তুমি কলেজে গেলে, এগুলা নিয়ে হিসাব বিজ্ঞানের কোনো যায় আসে না, বা এইটা নিয়ে আসে কাজও করে না। কিন্তু যখনই এই তোমার আসা যাওয়া, খাওয়া, বসা, উঠা, এইগুলা সবগুলোর মধ্যেই যখন তুমি টাকা নিয়ে আসবে, যখন অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আসবে, তখনই কিন্তু সেখানে লেনদেন চলে আসবে। তো এই কারণে আসলে আমি কেন এই আলোচনাটা দীর্ঘায়িত করছি, যে প্রথম বিষয় হচ্ছে যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেটাও কিন্তু একটি ঘটনা। কারণ এইটা আগে একটা কোশ্চেন থাকতো, এখন তো আর থাকে না। আসলে এমসিকিউ আসার ফলে আমরা তোমাদেরকে আর বিস্তারিত আর জিজ্ঞাসাও করি না, কখনো তোমাদেরকে লিখতেও দিই না যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এটা বই করলে তোমরা পাবে। এটা নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করব না। আমার কাজ হচ্ছে মূলত দুইটি জিনিসকে তোমাদেরকে বুঝাইতে পারলে ওইটা তোমরা একাই
ওই নিষ্পত্তি করতে পারবে যে কেন সকল লেনদেনগুলো ঘটনা কিন্তু সব ঘটনা লেনদেন নয়, সেটা এই দুইটার মধ্যে যে লেনদেন এবং ঘটনার যে বৈসাদৃশ্যতা বা সাদৃশ্যতা, এই বিষয়গুলো যদি তোমরা একটু বুঝতে পারো তাহলেই কিন্তু এটা বোঝা সহজ হয়ে যাবে। এখন আসি লেনদেন কাকে বলে। আমাদের প্রথম বিষয় হচ্ছে যে ঘটনা কাকে বলে। আমি আজকে লিখছি না, তোমরা একটু লিখে নিও। বিষয়বস্তুগুলো প্রথমতে ছিল যে ঘটনা কাকে বলে। 2 নাম্বার বিষয়বস্তুটি আমি যেটি এখন শুরু করতে যাচ্ছি, যেটি এই চ্যাপ্টারের মূল অংশ, সেটি হচ্ছে যে লেনদেন কাকে বলে। আমরা কিন্তু অলরেডি কিন্তু বলে ফেলেছি এর মধ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড। তো এমন কোনো ঘটনা যাকে আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিমাপ করতে পারি, পরিমাপ দিতে পারি, তাকেই আমরা লেনদেন বলি। এটা হচ্ছে সহজ কথা। তাহলে এমন কোনো ঘটনা যেখান থেকে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করার জন্য আমরা সেবার আদান প্রদান বা দ্রব্যের আদান প্রদানের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি বা লিপিবদ্ধ করতে পারি, সেগুলাকেই আমরা লেনদেন বলছি। পণ্য হতে পারে, সেবাও হতে পারে, সেগুলো বিনিময়ের মাধ্যমে। মূলত যেহেতু আমরা ব্যবসায়িক লেনদেনগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, আসলে এখানে ব্যক্তিগত লেনদেনগুলোকে আমরা এখন বাদ দিলাম, অমিট করে দিলাম। কারণ হিসাব বিজ্ঞান ব্যক্তিগত পর্যায়ে তুমি তোমার বাসার হিসাব রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু মূলত যেহেতু আমাদের ফাংশনটা হচ্ছে যে বিজনেস নিয়ে, এই কারণে কারবারি লেনদেন আমরা কাকে বলছি। তাহলে পণ্য বা সেবার আদান প্রদান হতে পারে, পণ্য হতে পারে সেবা। তা পণ্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সংঘটিত হয়, যার মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলোকে আমরা পরিমাপ করতে পারি বা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারি, এমন ঘটনাগুলোকেই আমরা লেনদেন বলছি। তাহলে এই যে যে কথাগুলো বললাম, সেখানে কিন্তু একটু বিষয়বস্তুকে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি পণ্য এবং সেবার আদান প্রদানের মাধ্যমে যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কর্মকাণ্ড সংঘটিত হয়, যা অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, তাকে আমরা কি বলছি? লেনদেন বলছি। এই যে সংজ্ঞাটা বললাম, এইরকম দেখবা যে তোমরা যদি বই খুলো, যার কাছে যে বই থাক না কেন, আমরা তো হয়তো রিপিটেডলি বা বহুবার তোমাদেরকে আমরা বলি যে এই বইটা কিনো, ওই বইটা কিনো। তো সেই ক্ষেত্রে বলেছি যে আসলে বাজারে প্রচুর বই আছে। তো তোমার কাছে সংগৃহীত যে কোনো বই যদি থাকে, বা তোমার কাছে যে নবম শ্রেণী বইটাও যদি থাকে, নবম দশম শ্রেণীর, সেখানেও কিন্তু তুমি এই ঘটনা, লেনদেন, এই লেনদেনগুলোকে এই সমস্ত বিষয়বস্তুগুলোকে কিন্তু পাবে। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর একটা জিনিস হচ্ছে যে পড়ার ফাঁকে ফাঁকে হয়তো আমি তোমাদের মোটিভেশনাল কিছু কথাবার্তা বলি, যে এটা ক্লাসে বেশি বলি আসলে। এই ভিডিওতে ধরো যে আসলে টু ওয়ে কমিউনিকেশন না হওয়ার কারণে অনেক সময় বলা হয়ে ওঠে না যে একটা ছাত্র কী হয়, তার ভিতরে তো অনেক জানার পিপাসা থাকে। হ্যাঁ, সে কিভাবে বড় হবে, কিভাবে পথ চলবে, কিভাবে তার জীবনটা অন্যদের তুলনায় ব্যতিক্রম করবে, সমাজের একটি দর্পণ হয়ে সে থাকবে। এই যে হওয়া বা না হওয়া, আসলে হওয়ার পিছনে যেটি দরকার সেটি হচ্ছে একটি নির্দেশনা। আর না হওয়ার পিছনে যে সমস্ত কারণ থাকে সেগুলো অনেক অনেক থাকে। তো দেখবা যে আমাদের দেশে মানুষ আসলে বিভিন্নভাবে কথা বলে। কেমন বলে? তোমরা হয়তো শুনবে যে বনের কাঁটা চোখানো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি তো বনের কাঁটা না, কিন্তু সূঁচকে কিন্তু তৈরি করতে হয়। সূঁচ, একটি আলপিন তৈরি করতে হয়, একটি তারকাঁটা তৈরি করতে হয়। তো তুমি যদি এগুলা তৈরি করার বিষয় যদি থাকো, তাহলে একটি নির্দেশনা, একটি যত্ন, একটি সঠিক নির্দেশনা যিনি দিবেন, সেরকম ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি তোমার জীবনে আসতে হবে, যাদের সংস্পর্শে তুমি বড় হবে। তো আমরা সেগুলো আসলে মিস করে ফেলি। আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে তো আসলে ভয় পায়, এটা আমরা বেসিক্যালি জানি। এই জন্য অনেক সময় আমি ক্লাসে মাঝে মধ্যে বলি যে তোমরা ভয় পেও না। তোমরা যদি আমাকে ভয় পাও, তাহলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পাবে না। আর শিক্ষক শুধুমাত্র এই বিষয়বস্তু ভিত্তিক শিক্ষক হবেন, এই গতানুগতিক ধারা থেকে আমি সবসময় বের হওয়ার চেষ্টা করেছি। আজও আমার চেষ্টা অব্যাহত আছে। আমার শিক্ষার্থীদেরকে আমি খুব ভালোবাসি, আমি খুবই পছন্দ করি তোমাদেরকে। শুধু একটি জিনিস পছন্দ করি না, যে সেটি হচ্ছে তোমাদের ঔদ্ধত্যতা। ঔদ্ধত্যপূর্ণ আচরণকে আমি
এক কথায় ডিসলাইক করি। এইটা বাদে তোমাদের চঞ্চলতাকে আমি খুব পছন্দ করি। তোমরা তোমাদের যে বয়স, তোমরা একাদশের শিক্ষার্থী, তো তোমরা তো একটু চঞ্চল হবা, এটাই স্বাভাবিক, এবং আমিও তাই ছিলাম। তাহলে ব্যতিক্রম কিছু নাই, এটি বয়সের প্রেক্ষিতে তুমি একসময় শান্ত এমনিতেই হয়ে যাবে। আর জীবনকে পরিবর্তন করতে শিখো, তোমার আগে ইচ্ছাগুলোকে বড় করো, তুমি অনেক বড় হবে। এই ইচ্ছা নিয়ে যখন তুমি চলবে, প্রতিদিন যখন বড় হওয়ার স্বপ্ন দেখবে, প্রতিদিন যখন সেই স্বপ্নের পেছনে পেছনে ছুটতে থাকবে, এই ছুটতে ছুটতে একসময় দেখবে যে তুমি বড় হয়ে গেছো, একসময় তুমি অর্জন করে ফেলেছো, একদিন তুমি গন্তব্যে ঠিকই পৌঁছে গেছো, কারণ তুমি তো রেসে নামছো। রেস মানে কি? প্রতিযোগিতা, তাই না? তো এই যে প্রতিযোগিতায় যখন তুমি তোমার নিজেকে ফেলতে পারবে, তুমি যখন প্রতিযোগিতা অবতীর্ণ হতে পারবে, তখনই তোমার মধ্যে জয়লাভ করার একটি সম্ভাবনা থাকবে, তোমার প্রতিযোগিতায় তোমার অবস্থান চিহ্নিত করার একটি বিষয়বস্তু থাকবে। আর তুমি যদি প্রতিযোগিতা না দাও, তো ওইগুলা কোনো কিছু যায় আসে না। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, একটু এসে পড়ায় ফিরি। আমি তোমাদেরকে আসলে পড়ায় ফেরা মানে পড়া সম্পর্কে তোমাদেরকে একটু নির্দেশনা দিব। সেটি হচ্ছে যে আমি যে এই যে লেনদেনগুলো পড়ালাম, এই তাহলে আজকে 2টা বিষয় পড়াইছি। আজকে খুব বেশি কিন্তু তোমাদেরকে আমি প্রেশার দেওয়ার চেষ্টা করিনি, যে অনেকখানি দূর চলে গেছি, কারণ নেক্সট ক্লাসে হয়তো এটা লম্বা আসলে আলোচনা। এই কারণে আমি চাচ্ছিলাম যে আসলে খুব দ্রুত কয়েকটা পয়েন্ট বলে দিয়ে তোমাদের শেষ করে দেওয়া। সেটা হচ্ছে যে লেনদেনের বৈশিষ্ট্য। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে সংজ্ঞাটা আমরা আলোচনা করেছি, সেই সংজ্ঞার ভেতরেই কিন্তু এই লেনদেনের বৈশিষ্ট্যগুলো লুকায়িত। তো লেনদেনের বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু দীর্ঘ আলোচনা কিন্তু ওখান থেকে বের হবে, যে আসলে ওর মধ্যে কি কি আছে। তা আমি মনে করি যে আমার শিক্ষার্থীরা তোমরা একটু দেখে রাখো। আমি আসলে এই ধরো আর 2-3 মিনিট কথা বললেও এটা শেষ হবে না, একটু আলোচনা একটু দীর্ঘায়িত হবে। এই কারণে আজকে লেকচারটা আর দীর্ঘায়িত করছি না আমি। তো তোমরা একটু দেখবে, বিশেষ করে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে লেনদেন ও ঘটনার পার্থক্য, এটা একটু দেখে রাখবে। সকল ঘটনাই লেনদেন নয়, অথবা সকল লেনদেনই ঘটনা, সকল ঘটনা লেনদেন নয়, এইটাও তোমরা একটু দেখে রাখবে। আমি শুধু নেক্সট যে উইকে যে ভিডিওটা আপলোড করব, সেটি হচ্ছে যে লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে দেখবে যে আমি বিস্তারিত কথা বলছি। তো যাই হোক, সেই পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।